নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সেরা 10। আর শুরুতেই চোখ রাখবো বাংলার খবরে। কলকাতা পুরসভার ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হোক, এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল বিজেপি। শুক্রবারই এই মামলার শুনানির পর রাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ওয়েবসাইটে রায় জানিয়ে দেয়। শহরে পুরো যুদ্ধ, শহর জুড়ে চলছে নাকা তল্লাশি। সব বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। বুথে বুথে ভোটের প্রস্তুতি তুঙ্গে। রাজ্য নির্বাচন কমিশনের তরফেও সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল থেকেই কলকাতা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলের ইভিএম সংরক্ষণ এবং বিতরণের কাজ শুরু হয়েছে। বুথগুলিতে পৌঁছে গিয়েছেন পোলিং ও প্রিসাইডিং অফিসাররাও। প্রতিটি বুথেই মোতায়েন করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের জওয়ান। গতকালই উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সব মিলিয়ে পুরো ভোট নিয়ে যুদ্ধকালীন তৎপরতা শহর জুড়ে। রাত পোহালেই পুরো ভোট, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। প্রস্তুতি প্রায় সারা শহর জুড়ে চলছে নাকা চেকিং। বহিরাগতদের রুখতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। কলকাতা ও রাজ্য পুলিশ এই ভোট করতে হবে বলে আদালত জানিয়ে দেওয়ার পর কোমর বেঁধে নেমেছে পুলিশ। সূত্রের খবর, শহরের সংবেদনশীল ভোট কেন্দ্রগুলিতে যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। এছাড়া সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নাকা চেকিং। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোই এখন বড় চ্যালেঞ্জ কলকাতা ও রাজ্য পুলিশের কাছে। রবিবার পুরো ভোটের আগে প্রস্তুতি তুঙ্গে। শনিবার বরিশা যোধপুর পার্ক গার্লস স্কুলের ডিসিআরসি শিবির থেকে ইভিএম পৌঁছে দেওয়া হয় শহরের বিভিন্ন বুথে বুথে। শনিবার সকাল থেকে সাজো সাজো রব। কোভিড বিধি মেনে হেস্টিংসে ডিসিআরসি শিবির থেকে ইভিএম বন্টন করা হয়েছে 9 ও 15 নম্বর বড়োর বিভিন্ন ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রগুলিতে ইভিএম পাঠানোর পাশাপাশি করোনা বিধি মেনে ভোটকর্মীদের পাঠানো হয় ভোট কেন্দ্রগুলিতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি শিবিরে পুরো ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ডিসিআরসি শিবির থেকে 1 ও 2 নম্বর বড়োর মোট 446টি বুথে নিয়ে যাওয়া হয় ইভিএম। প্রিসাইডিং অফিসারদের দেওয়া হয়েছে আলাদা কোভিড কিট। ভোটের আগে ডিসিআরসি শিবিরগুলিতে জোর তৎপরতা। শহরের বিভিন্ন বুথে পৌঁছে দেওয়া হয় ইভিএম। প্রিসাইডিং অফিসারদের কোভিড বিধি মেনে কাজ করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। রাত পোহালেই কলকাতার পুরসভা নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই শহর জুড়ে চলছে নাকা চেকিং। শহরের পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গেও কলকাতার সীমানাতে চলছে পুলিশের চেকিং। নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে কলকাতার প্রবেশদ্বারগুলোতে চলছে নাকা চেকিং। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঢালাই ব্রিজ ও শীতলা মন্দির এলাকায় বসেছে পুলিশ পিকেট। রাস্তায় যাতায়াত করা প্রতিটি গাড়ি ও বাইকে তল্লাশি করে তবেই ছাড়ছে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের সূত্রের খবর, শুক্রবার সারা রাত ধরেই কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে নাকা চেকিং চলছে। হাওড়ায় নবান্নর কাছে উল্টে গেল ছাই বোঝাই ট্যাঙ্কার। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্যাঙ্কটি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে যান ওই ব্যক্তি। বেশ কিছুক্ষণের চেষ্টায় 3টি ক্রেনের সাহায্যে সরানো হয় ট্যাঙ্কারটিকে। 70 টন ফ্লাই অ্যাশ ছিল তাতে। কি করে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। মা ক্যান্টিনের বরাদ্দ নিয়ে সংঘাত চরমে রাজ্য বনাম রাজ্যপালের। প্রকল্প শুরুর আগেই মা ক্যান্টিনের জন্য কোন খাত থেকে কিভাবে অর্থ বরাদ্দ হলো তা নিয়ে বিশদে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে তৃণমূলে সাফ জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই রাজ্য সরকার রাজ্যপালের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। 2021-এর 1 এপ্রিল থেকে এই মা ক্যান্টিন চালু করার কথা থাকলেও তার মাস দেড়েক আগে এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করে রাজ্য। আর এখানেই রাজ্যপালের প্রশ্ন, প্রকল্প শুরুর আগেই কোন খাত থেকে বরাদ্দ হলো এই অর্থ? শনিবার রাজ্যের অর্থ সচিবকে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন রাজ্যপাল। আগামী 1 সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে বলে জানিয়েছেন ধনখড়। বিষয়টি নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় সাফ জানিয়েছেন, রাজ্যপালের কাছে মা ক্যান্টিন নিয়ে কোনো রিপোর্ট দিতে বাধ্য নয়। আর এতেই আরও একবার সংঘাত চরমে রাজ্য বনাম রাজ্যপালের।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরের 7 নম্বর ওয়ার্ড। জঙ্গিপুর টাউন তৃণমূলের সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুর প্রশাসকের অনুগামীদের বিরুদ্ধে। জখম অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলো টাউন সভাপতি ফিরোজ শেখকে। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে জঙ্গিপুরের পুর প্রশাসকের বিবাদ ছিলই। সেই বিবাদের জেরেই শনিবার জাকিরের অনুগামী ফিরোজ শেখ সহ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। দুপক্ষই সংঘর্ষে জড়ায়। এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জাকির হোসেনের অনুগামীরা। এই মারধরের ঘটনায় আহত হন দুজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতারণার ছক বিধাননগরে। গ্রেফতার 2 মহিলা সহ 5 বিদেশি নাগরিক। দিল্লিতে হানা দিয়ে তাদের গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজারহাট কলি পার্কের বাসিন্দা শালিনী রায়ের সঙ্গে অনলাইনে শাড়ি কিনবেন বলে যোগাযোগ করেন থেরেসা দেব অঙ্গি নামে এক মহিলা। কথাবার্তা এগোয় বেশ কিছু দূর। চলতি বছরের এপ্রিল মাসে অভিযুক্ত মহিলা শালিনী দেবীকে একটি উপহার পাঠাচ্ছেন বলে জানান। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সেই উপহারের ছবি ও ট্র্যাকিং আইডি পর্যন্ত পাঠান। এরপরেই ওই উপহারের কাস্টম ক্লিয়ারেন্সের নাম করে তার কাছ থেকে 27,500 টাকা চাওয়া হয়। সেই টাকা নির্দিষ্ট বেসরকারি ব্যাংকে পাঠিয়েও দেন অভিযোগকারিনী। তারপরে ফের টাকা চায় প্রতারকরা। এরপরেই তিনি বিধাননগর সাইবার থানায় 1 ডিসেম্বর অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে এই রকম একাধিক প্রতারকের খোঁজ পায়। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইপি ট্র্যাক করে দিল্লিতে হানা দিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। এই চক্রে আর কারা যুক্ত, তদন্তে পুলিশ। শনিবার মরশুমের শীতলতম দিন। পারদ নামল 13.5 ডিগ্রিতে। মাঘের আগেই স্লগ ওভারের ব্যাটিং শুরু শীতের। শুক্রবার তাপমাত্রা 13.9 ডিগ্রি ছিল। এখন আর শুধু আমেজ নয়, শীত জাঁকিয়ে অনুভব করছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও কমবে তাপমাত্রা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকবে, দিনে পরিষ্কার আকাশ। ডিসেম্বরের এই সময়টা 15 ডিগ্রির আশেপাশে থাকে পারদ। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, শনিবারের পর থেকে কলকাতায় তাপমাত্রা নামতে শুরু করবে। এই পারদ পতন কলকাতায় শেষ দেখা গিয়েছিল 2016 সালে। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। এবার চোখ রাখবো দেশের খবরে। প্রায় 2.5 বছর পর বোন প্রিয়াঙ্কাকে সঙ্গী করে তার পুরনো গড় আমেঠিতে রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের গত নির্বাচনে সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়েছিল কংগ্রেস। এরপর গড় পুনরুদ্ধারে সচেষ্ট ভাই বোন। দেশ জুড়ে মোদী বিরোধী হাওয়ায় বিরোধীদের শনিবার কংগ্রেসের প্রতিজ্ঞা পদযাত্রায় প্রায় 10,000 কংগ্রেস সমর্থক যোগ দেন। অন্যদিকে এদিনই উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আসন্ন নির্বাচনের জন্য একদফা প্রচার সেরে নিলেন মোদী। বারাণসী সফরে প্রশ্ন উঠেছিল, তাহলে কি আসন্ন নির্বাচনে মোদী উত্তরপ্রদেশের মুখ? শনিবার যেন সেই প্রশ্নের উত্তরই দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উত্তরপ্রদেশ ও যোগী দুজনেই উপযোগী। তবে মোদীর প্রচারের আগেই অখিলেশ ঘনিষ্ঠর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এই রকম কাজ শুরু করেছে। কড়া প্রতিক্রিয়া অখিলেশের। ভোটের ঠিক আগে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি নেতা ও মুখপাত্র রাজীব রায়ের বাড়িতে আয়কর হানা। শনিবার সকালে অখিলেশ যাদব ঘনিষ্ঠ এই নেতার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। মণিপুরের সমাজবাদী দলের অন্য এক নেতার বাড়িতেও হানা দেয় আয়কর বিভাগ। বারাণসী থেকে আয়কর বিভাগের এক দল শনিবার সকালেই উত্তরপ্রদেশের মাও জেলায় রাজীবের বাড়িতে হানা দেয়। 2012 সালে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ক্ষমতায় আসার নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন এই রাজীব রায়। তিনি কর্ণাটকের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালান। আয়কর হানা প্রসঙ্গে তাঁর দাবি, মানুষের ভালো করতে চান তিনি। সেই কাজ পছন্দ নয় উত্তরপ্রদেশের বর্তমান সরকারের, তাই তাকে ফাঁসানোর চেষ্টা করছে যোগী সরকার। মেঘালয়ে উলটপুরাণ। এনডিএর হাত ধরল কংগ্রেস। বিজেপি শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে হাত মেলালো তারা। হাত শিবিরের 5 জন বিধায়ক যোগ দিয়েছেন এনপিপি সরকারে।
তারা জানিয়েছেন এনডিএর শরিক দলকে পূর্ণ সমর্থন করবেন। গত 17ই ডিসেম্বর কথা জানিয়েছে মেঘালয় কংগ্রেস। হাত শিবিরের শীর্ষ নেতা আম্পারেন লিংডো বলেন, মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সরকারের কাজ দেখে বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। দিন কয়েক আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সহ 11 জন কংগ্রেস নেতা যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে খাতা খুলেছিল তৃণমূল, সেখানে প্রধান বিরোধী দল ঘাসফুল শিবির। এবার এনডিএ শরিক এনপিপির সঙ্গে 5 কংগ্রেস বিধায়ক হাত মেলানোয় তবে কি শিলমোহর পড়তে চলেছে তৃণমূলের দাবিতে? ঘাসফুল শিবির বিজেপির দিকে যে চ্যালেঞ্জ ছুঁড়েছে, তারপরেই কি অস্তিত্ব সংকট রোধে তড়িঘড়ি পদ্ম শিবিরের ছাতার তলায় আসছে কংগ্রেস? ঝাড়খণ্ডে কুস্তির জাতীয় চ্যাম্পিয়নশিপ চলাকালীন এক কুস্তিগিরকে প্রকাশ্যে চড় মারলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রজভূষণ সারণ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে। ওই বিজেপি সাংসদ দেশের রেসলিং ফেডারেশন প্রেসিডেন্টও। কুস্তিগিরকে চড় মারার ভিডিও সামনে আসতেই প্রতিবাদে ফেটে পড়েছেন সকলে। মঞ্চ ছাড়ার আগে ওই কুস্তিগিরকে 2 বার চড় মারেন সাংসদ। অভিযোগ, বয়স কমিয়ে কুস্তি প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন উত্তরপ্রদেশের ওই কুস্তিগির। সেই অপরাধেই তাকে থাপ্পড় মারেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রজভূষণ সারণ। খোলা মঞ্চে ওই কুস্তিগিরকে সাংসদের চড় মারার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রতিযোগিতায় লড়তে বয়স কমানো গর্হিত অপরাধ, তবে সেই অপরাধে চড় মারা সমর্থন করতে পারছেন না কেউই। দিল্লির রোহিণী আদালতে কোর্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ডিআরডিওর বিজ্ঞানী। দিল্লি পুলিশের বিশেষ শাখা ওই বিজ্ঞানীকে গ্রেফতার করে। অভিযোগ, 9 ডিসেম্বর বোমা বিস্ফোরণ ঘটিয়ে রোহিণী আদালতে এক আইনজীবীকে খুন করতে চেয়েছিলেন তিনি। ওই আইনজীবীর সঙ্গে বিজ্ঞানীর পুরনো শত্রুতা ছিল, সেই কারণেই রোহিণী আদালতের 102 নম্বর ঘরে বোমা রেখে দিয়েছিলেন। একটি ল্যাপটপ ব্যাগের মধ্যে টিফিন বক্সে বোমাটি রাখা ছিল। ওই বিস্ফোরণে গুরুতর জখম হন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে ডিআরডিওর ওই বিজ্ঞানীকে চিহ্নিত করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারপরই তাকে গ্রেফতার করা হয়। 9 ডিসেম্বর ওই বিস্ফোরণে কোর্টরুমে আগুন লেগে যায়। দমকলের 6টি ইঞ্জিন পরিস্থিতি আয়ত্তে আনে। শুক্রবার রাতে পাঞ্জাবের সীমান্ত এলাকায় ধরা পড়ল চীনের তৈরি ড্রোন। ড্রোনটি পাকিস্তানের দিক থেকে ভারত সীমান্তের মধ্যে প্রবেশ করেছিল। শুক্রবার পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় কম উচ্চতায় উড়ে আসা হেক্সাকপ্টার ড্রোনটি বিএসএফ সেনার হাতে ধরা পড়ে। ড্রোন নামানোর পর এলাকায় বিএসএফ এর সিনিয়র অফিসাররা পৌঁছে তল্লাশি চালান। বিএসএফ এর তরফে জানানো হয়েছে, অমরকোট সীমান্তের আউটপোস্টের কাছে রাত 11টা নাগাদ ড্রোনের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক সীমান্ত থেকে আনুমানিক 300 মিটার এবং সীমান্তের নিরাপত্তা বেড়া থেকে 150 মিটার দূরে ছিল ড্রোনটি। ভারতীয় সেনার মাথায় নতুন পালক। শনিবার সফল উৎক্ষেপণ হল অগ্নি প্রাইম মিসাইলের। এদিন সকাল 11টায় ওড়িশা উপকূলে বালাসোরের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় অগ্নি পি নামে আধুনিক ওই ক্ষেপণাস্ত্র। নতুন প্রজন্মের আধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি পি অত্যন্ত কার্যকরী। 1000 থেকে 2000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি পি। এটি অগ্নি গোত্রের ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় সফল উৎক্ষেপণ। সংবাদ সংস্থা সূত্রে খবর, উৎক্ষেপণের আগে বেশ কয়েকটি নতুন ফিচার যোগ করা হয়েছে এতে। পারমাণবিক অস্ত্র হানতেও সক্ষম আধুনিক এই ক্ষেপণাস্ত্র। টি-20 মেজাজে শীত, ব্যাটে বলে ছক্কা হাঁকাচ্ছে উত্তরে হাওয়া। প্রবল শৈত্যপ্রবাহের কবলে সমগ্র উত্তর ভারত, বাদ নেই উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারতও। কোথাও পারদ নেমেছে হিমাঙ্কের নিচে, কোথাও আবার হিমাঙ্ক ছুঁই ছুঁই। রাজধানী দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রির আশেপাশে। মরুরাজ্য রাজস্থানের ফতেপুরে পারদ নেমেছে হিমাঙ্কের নিচে, তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস। চুরুতে -1 ডিগ্রি ও রাজধানী জয়পুরে পারদ নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে জম্মু কাশ্মীর, চলছে তুষারপাত। লাদাখে তাপমাত্রা -19 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই দেশে 100 গণ্ডি পেরোল ওমিক্রন। কেন্দ্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট অর্থাৎ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 111 জন। 11টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। দেশের মধ্যে কর্ণাটকেই প্রথম ওমিক্রনের হদিশ পাওয়া যায়। এরপর একাধিক রাজ্য থেকে আক্রান্তের খবর আসতে থাকে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে 40টি, দিল্লিতে 22টি, রাজস্থানে 17টি, কর্ণাটকে 8টি, তেলেঙ্গানায় 8টি, গুজরাটে 5টি, কেরালায় 7টি, অন্ধ্রপ্রদেশে 1টি, চণ্ডীগড়ে 1টি, তামিলনাড়ুতে 1টি, পশ্চিমবঙ্গে 1টি ওমিক্রন সংক্রমণের হদিশ মিলেছে।
সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। এবার চোখ রাখবো বিদেশের খবরে। পাকিস্তানের করাচিতে গ্যাস পাইপলাইনে বিধ্বংসী বিস্ফোরণে মৃত কমপক্ষে 12, আহত হয়েছেন আরও একাধিক। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শহীদ মেহতারমা বেনজির ভুট্টো হাসপাতালের চিকিৎসকরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদ মাধ্যমকে। ওই হাসপাতালের ট্রমা সেন্টারের তরফে আরও জানানো হয়েছে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সে দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থা জানিয়েছে শেরশাহ এলাকায় একটি গ্যাস পাইপলাইনের কাজ চলছিল। সেখানে সিএনজি সিলিন্ডার ব্লাস্ট করেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বিস্ফোরণের জেরে ওই এলাকায় একটি বেসরকারি ব্যাংকের অফিস বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন। বম্ব ডিসপোজাল স্কোয়াড দুর্ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছে। শক্তিশালী টাইফুন বিপর্যস্ত ফিলিপিন্সের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 23। 3 লক্ষ মানুষ বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। ফিলিপিন্স প্রশাসনের আধিকারিকদের দেওয়া তথ্যে আশঙ্কা বাড়ছে। রাইকে ফিলিপিন্সে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে মনে করছেন আবহাওয়াবিদরা। গত বৃহস্পতিবার সিয়ারগাঁও দ্বীপে আছড়ে পড়ে টাইফুন রাই। মূলত উপকূলবর্তী এলাকাগুলি ভয়ঙ্কর বিপর্যস্ত হয়েছে। তবে এখানেই শেষ নয়, জোড়া টাইফুনের পূর্বাভাস দিয়েছে ফিলিপিন্সের আবহাওয়া অফিস। এই নিয়ে 15 বার টাইফুন ধ্বংসলীলা চালিয়েছে ফিলিপিন্সে। তবে সবচেয়ে ভয়াবহ রাই। ঘন্টায় সর্বোচ্চ 195 কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল এই টাইফুন। আগে টাইফুনের ধাক্কায় মানুষ কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই রাইয়ের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত ফিলিপিন্সবাসী। সেনাবাহিনী বিপর্যয় মোকাবিলা দল জোর কদমে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সেনার তরফে দেওয়া ছবি থেকে এটা স্পষ্ট কি বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। এদিকে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ওই এলাকায়। 2 দশকের মধ্যে এই প্রথমবার আফগানিস্তানে বাজেট পেশ করতে চলেছে তালিবান সরকার। সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করেছে ওই দেশের অর্থমন্ত্রক। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, খসড়া বাজেটে কোনো রকম বিদেশি সহায়তার উল্লেখ নেই। গত আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে পাকিস্তান। বর্তমানে চরম অর্থ সংকটের মুখে পড়েছেন বাসিন্দারা। বিভিন্ন পশ্চিমী দেশগুলি আফগানিস্তানে আর্থিক সহায়তা বন্ধ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি না মেলায় আটকে রয়েছে বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভ অর্থ। এই অবস্থায় চরম বিপর্যয়ের মধ্যে আফগান অর্থনীতি। খাবার, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি না হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। গত আগস্ট মাসে আফগান ভূমির দখল নিয়েছে তালিবান। তবে আন্তর্জাতিক মহলে এখনো মেলেনি স্বীকৃতি। তার জেরে আর্থিক সংকটের মুখে পড়েছে তালিব সরকার। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীও অমিল। চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে আফগানিস্তানের বাসিন্দাদের। শীতকালে পরিস্থিতি আরও খারাপ হবে আশঙ্কা করেছিল বিশ্বের একাধিক দেশ। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের একাধিক বৈঠকে মানবিক হওয়ার আবেদন জানিয়েছিল তালিব সরকার। শীত পড়তেই কাবুলের একাধিক এলাকায় শুরু হয়েছে তুষারপাত। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে আফগানবাসীর। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌদি আরব। 2টি বিমানে করে খাদ্য সামগ্রী সহ ত্রাণ সামগ্রী পাঠালো সৌদি প্রশাসন। সৌদির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ ফান্ডের তরফে এই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। আফগানিস্তান এখন তালিবানের দখলে। আর তালিবান ক্ষমতায় আসার পর থেকেই দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান সবকিছুই প্রায় টালমাটাল। এরই মাঝে শীত এসেছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে রাজধানী কাবুলে। রাতভর টানা তুষারপাত চলছে সেখানে। শীতে ঘন তুষারপাতে পুরো সাদা চাদরে ঢেকে গিয়েছে কাবুল। ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট সবই সাদা বরফের চাদরে মোড়া। তালিবান শাসনে এমনিতেই জর্জরিত আফগানবাসী। তার উপর দেশ কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
রয়েছে খরা ও খাদ্য সংকটের ভ্রুকুটি। তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিগত কয়েক বছরে এমন তুষারপাত কখনো হয়নি বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। দিনে দিনে আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন, রোজই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই মোট 89টি দেশে ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেছে। এই নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করেছে হু জানিয়েছে গত 3 দিনের মধ্যে এই ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশেষ করে স্থানীয় স্তরে ছোঁয়াচের কারণেই এর সংক্রমণ প্রতিদিন বাড়ছে। 26শে নভেম্বর ওমিক্রনকে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত এর প্রকৃতি সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। পাশাপাশি হু জানিয়েছে এখনো পর্যন্ত ওমিক্রন সম্পর্কে খুব সামান্য তথ্যই সামনে এসেছে। টিকাও এর উপর কতটা কার্যকরী সেই বিষয়টাও স্পষ্ট নয়। 3 দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে হু। আতঙ্কের নতুন নাম এখন ওমিক্রন, জানিয়ে চিকিৎসক মহলে বাড়ছে চিন্তা। ইতিমধ্যেই 89টি দেশের হদিশ পাওয়া গেছে। যদিও এর প্রকৃতি সম্পর্কে এখনও নেই কোনো স্পষ্ট ধারণা, তবে একটি মেডিকেল জার্নালে উঠে এসেছে এক নতুন তথ্য। মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে একটি সমীক্ষায় জানা গেছে নতুন একটি ওষুধ ওমিক্রনে কার্যকরী হতে পারে। অক্সফোর্ড, ব্রিটেন, বার্মিংহ্যামের গবেষকরা এই ওষুধটির কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষার শেষ স্তরে রয়েছে। বেশ কিছু আক্রান্তদের মধ্যে এই ওষুধের প্রয়োগও করা হয়েছে। এর ফল নিয়ে তারা আশাবাদী, যদিও এখনও তারা এর কার্যকারিতা নিয়ে নিশ্চিত নন। এর আরও পরীক্ষামূলক প্রয়োগ প্রয়োজন বলেই জানান তারা। ইংল্যান্ডে আরও তীব্র হচ্ছে করোনা আতঙ্ক। থাবা বসাচ্ছে ওমিক্রন, বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। একদিনে আক্রান্ত 93,045 জন। গত 3 দিন ধরে ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে এই নিয়ে তৃতীয় দিন টানা রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইংল্যান্ডে মোট করোনা আক্রান্তের সংখ্যা 11.1 মিলিয়ন ছাড়িয়েছে। নতুন করে এই ভাইরাসে 111 জনের মৃত্যু হয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা 1,47,000-এরও বেশি। সে দেশের গবেষকরা জানাচ্ছেন এই মুহূর্তে দেশে শক্তিশালী করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে বছর শেষ হবার আগেই যত সংখ্যক মানুষকে করোনা টিকা দেওয়া যায় সেটাই এখন ব্রিটেনের লক্ষ্য। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।